নমস্কার, আমি ডক্টর অর্ণব চট্টোপাধ্যায়, আসানসোল গার্লস কলেজের ডিপার্টমেন্ট অফ নিউট্রিশনের অধ্যাপক। আপনারা জানেন আসানসোল গার্লস কলেজ এই বছর ৭৫তম বর্ষে পদার্পণ করেছে এবং এই স্মৃতির সারণী বেয়ে আমাদের কলেজের যারা গুণী ছাত্রী, প্রাক্তনী, আমাদের কলেজের প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকা, যাদের মাধ্যমে, যাদের মেধা চর্চায়, যাদের অক্লান্ত পরিশ্রমে কলেজ হয়ে উঠেছে মহীরুহ, আজকে তেমনই একজনকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, যিনি ১৯৬২ থেকে ১৯৬৫ সময় এই যে দীর্ঘ ৪ বছর তিনি তার শিক্ষাজীবন পূর্ণ করেছিলেন আসানসোল গার্লস কলেজে। অঞ্জলি রায়ের সুযোগ্য ছাত্রী এবং পরবর্তীতে প্রথমে ভাগলপুর বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন সুদীর্ঘ সময় ধরে। তার ছাত্রীদের মধ্যে, তার ছাত্রদের মধ্যে, গুণমুগ্ধদের মধ্যে তাকে নিয়ে প্রকাশিত বই সুমিতাক্ষর সাড়া ফেলেছে, আলোড়ন সৃষ্টি করেছে। তার গবেষণা, তার রচনা, ব্ল্যাক ক্যাট, তাদের যে সংগ্রহ সেখানেও কিন্তু স্থান পেয়েছে। বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে তার গবেষণা লব্ধ যে চর্চা, তা তার জ্বলন্ত প্রমাণ পাওয়া যায় এবং তার অধ্যাপনা এবং তার পড়ানোর যে কৌশল সেটা ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণভাবে তাকে জনপ্রিয় করে তুলেছেন। এটা আমাদের গর্বের বিষয়। তিনি আসানসোল গার্লস কলেজের প্রাক্তনী সুমিতা চক্রবর্তী, অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তাকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি, এটা আমাদের একটা ভীষণ বড় গৌরবের দিন। আমরা ম্যাডামকে আমাদের এই যে ডকুমেন্টারি, আমাদের আর্কাইভে, আসানসোল গার্লস কলেজের আর্কাইভে যে আমরা এটাকে সুযত্ন করে তুলে রাখবো, তার জন্য আমরা ম্যাডামের সাথে আজকে কথোপকথনের জন্য উপস্থিত হয়েছি। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের মধ্যে। সকলকেই নমস্কার জানাচ্ছি। আমরা যেটা জানতে চাইব, এই যে ৪ বছর আপনি তখন সদ্য স্কুল জীবন পেরিয়ে আপনার কিশোরবেলা এবং আপনি যৌবন আপনার এসেছে, সেই সময়টাতে আপনি আসানসোল গার্লস কলেজকে কিভাবে মনে রাখবেন? এবং ভারত চীন যুদ্ধ হচ্ছে, অঞ্জলি রায়কে আমরা জানি, কেউ বলেন তিনি ছিলেন অত্যন্ত কড়া, আবার কেউ বলেন অত্যন্ত স্নেহময়ী একজন অভিভাবিকা। আপনার চোখে সেই সময় আসানসোল গার্লস কলেজ এবং আমাদের প্রিয় অঞ্জলিদি, যার আবক্ষ মূর্তি এবছর ৭৫তম বর্ষ উপলক্ষে একেবারে কলেজে ঢুকেই ডান দিকে আমরা উন্মোচন করতে চলেছি, সেই সময়টাকে যদি একটু তুলে ধরেন আমাদের মধ্যে। তো ব্যাপারটা দুভাগে ভাগ করা যেতে পারে বা ৩ ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কলেজের কেমন লেগেছিল, ২ হচ্ছে আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন অধ্যক্ষ ডক্টর অঞ্জলি রায়, তার সম্পর্কে আমার যে ধারণা, আরেকটা হচ্ছে চীন ভারত যুদ্ধ সম্পর্কিত ধারণা। আমি চীন ভারতটা দিয়ে আগে শুরু করি। এটা হচ্ছে সর্বভারতীয় ব্যাপার বা আন্তর্জাতিক ব্যাপার বলা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমাদের কলেজে ঢুকে আমি দেখেছি যে যাকে এখন সমস্ত জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি যেভাবে ঢুকে আছে, তখন কিন্তু সেরকম ছিল না। মেয়েদের কলেজে আমাদের তো একেবারেই ছিল না। সেজন্য এমনি যে কী রাজনীতি চলছে, কংগ্রেস, তখন তো কংগ্রেস আর কমিউনিস্ট পার্টি এই দুটোই মাত্র ছিল। তাদের মধ্যে যে কী সম্পর্ক, কীরকম দলাদলি, কী ইলেকশন ইত্যাদি, এগুলো নিয়ে আমরা একদম চিন্তা ভাবনা করতাম না। আমাদের সেখানে কলেজে একটা ইউনিয়ন ছিল, কখনোই ইলেকশন হতে দেখিনি। সেখানে মেয়েরা নিজেরাই এক একজনকে বলে দিত, কেউই হতে চাইতো না, সেজন্য যারা হতে চাইতো তারাই সেখানে থাকতো। এইরকমভাবে চলতো আমাদের এই প্রসঙ্গে বলি, আমরা খুব শান্তিতেই থাকতাম। পড়াশোনার একটা পরিবেশ ছিল, পড়াশোনা করতাম, ভালো লাগতো। হস্টেলে ছিলাম আমি, তার ফলে আরও ওই কলেজের যে লাইফটা, সেই কলেজের লাইফটার সঙ্গে যুক্ত ছিলাম। অঞ্জলিদি সম্পর্কে বলি, অঞ্জলিদি নাম আমরা বলছিলাম চীন ভারত সম্পর্কে। সেই সময় চীন, খবরের কাগজ কলেজে আসতো। খবরের কাগজ খুব বেশি মেয়ে পড়তো এমন নয়, আমি খবরের কাগজটা পড়তাম। ফলে চীন ভারত যুদ্ধ এবং পাকিস্তান ভারত যুদ্ধের সময়ও আমরা কিন্তু 65-এ প্রায় ওইখানেই আছি। তো চীন ভারত যুদ্ধের সময় একটা চীন ভারত যুদ্ধ হচ্ছে, তাতে রেডিও ছিল, আমাদের হস্টেলেও রেডিও ছিল, তবে কলেজেও ছিল, আর কাগজ রেডিও থেকে আমরা একটা খবর পেতাম।
এবং তারপরে যেটা কলেজে কলেজে হয়, সেই সময় চীন ভারত যুদ্ধ সেরে জওয়ানরা যাচ্ছে, তাদের সে মোজা বোনার একটা ব্যাপার ছিল, সে মোজা বোনবার কাজ করতো মেয়েরা, দেখতাম। আর তারপরে মাঝে মাঝে সৈনিকদের জন্য কিছু দিতে হতো, সেটাও মেয়েরা দিত। আর মনে পড়ছে যেটা, সেটা হচ্ছে তখন রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। তিনি গিয়েছিলেন আসানসোলে, এবং তিনি ওই আসানসোল গার্লস কলেজের যে বড় কম্পাউন্ড ছিল সেইখানে একটা ছোট্ট ক্যাম্প করেছিলেন। সেখানে আমরা তো মেয়েরা ছিলামই, আরও অনেক মেয়ে নানা জায়গা থেকে সেখানে এসে ওর হাতে ডোনেশন দিত, সোনার গয়নাও খুলে দিতে দেখেছি আমি আমার চোখের সামনে। এবং তিনি তারপরে সব কিছু হয়ে গেলে 2 দিন ধরে এই ক্যাম্পটা চলেছিল। তারপরে তিনি দু একটা কথা টথা মানে বলেছিলেন, তারপরে হয়ে গেল। খুব মানে কি বলবো, যে তখন যে একজন রাজ্যপাল আসছেন, তার সঙ্গে যে কোনো মানে নানা রকম বডিগার্ড ইত্যাদি কিছুই মনে পড়ে না। তারা যে ছিল, নিশ্চয়ই তারা ছিল, কিন্তু কিছুই মনে পড়ে না। তিনি আসতেন, বসতেন, কথা বলতেন, সব মেয়ের সঙ্গে একটা দুটো কথা বলতেন যখন তারা দিত, এবং তারপরে খানিকটা কথা বলে তিনি চলে যেতেন। কাজে এই যুদ্ধের স্মৃতি এটাই। খুব যে যুদ্ধ নিয়ে আমাদের দুর্ভাবনা ছিল সেরকমও নয়। তারপরে আমরা যদি অঞ্জলিদির কথা বলি, অঞ্জলিদির কথায় একটা কথা তুমি বললে যে কেউ কেউ বলেন তিনি খুব কড়া ছিলেন এবং তিনি খুব স্নেহময়ী ছিলেন। আমার কথা হচ্ছে যে কড়া এবং স্নেহময়ী এই দুটোর কম্বিনেশন যদি না হয়, তাহলে কোনো অভিভাবকের জায়গায় কেউ কি থাকতে পারবে? খালি স্নেহ দিলে তো ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, আর খালি কড়া হলেও ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। কাজেই তাদের ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, আবার তাদের ভালো দিকে কিসে কি হয় এটাও নজর রাখতে হবে। কাজেই মানে অঞ্জলিদের মধ্যে হ্যাঁ, কখনো কখনো রেগে গেলে কাউকে কাউকে দু একটা কথা বলতেন, সেটা আমার পরে মনে হয়েছে এই কথাটা না বললেই পারতেন, সেটা আলাদা কথা, খুব সামান্য। কিন্তু মেয়েরা যাতে আপ টু ডেট থাকে, খেলাধুলোয় খুব উৎসাহ দিতেন। ওখানে ব্যাডমিন্টন কোর্ট ছিল, স্পোর্টসে রেগুলার যাওয়া ছিল। কাজেই মেয়েরা যাতে সব দিক থেকে পরিণত মনস্ক হয়ে উঠতে পারে, এইটা তার চিন্তার মধ্যে ছিল। এবং এই জন্য তার মানে এই নয় যে তিনি যে গল্পের বইটই পড়তে কিচ্ছু বাধা ছিল না। লাইব্রেরি, এবং আমাদের হস্টেলেও একটা লাইব্রেরি ছিল, সব রকম বইপত্র যেটা যেটা দরকার হবে সেটা বললে আনিয়ে দেওয়া, সব কিছুই তার ছিল। কী করে স্নেহ বা কড়া, এইটা তার সম্পর্কে বলার ক্ষেত্রে আমি বলবো কলেজের কিভাবে উন্নতি হয় তিনি সারাক্ষণই এই কথাটা ভাবতেন। এটা হচ্ছে অঞ্জলি রায়ের বৈশিষ্ট্য বলে আমার মনে হয়। এইরকম প্রিন্সিপাল এখন তো থাকেন না, থাকা সম্ভব নয়। রাজনীতি এখন একটা যে চেহারায় পৌঁছে গেছে, তাতে এভাবে কোনো ব্যক্তি নিজের মতো করে কোনো ইনস্টিটিউশন পরিচালনা করবেন এমন বোধহয় অবকাশ আর নেই। এই আর কলেজ মানে অঞ্জলিদিকে ছাড়াও কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা আপনার সময়ে? আমি কলেজে যেভাবে পড়াশোনা করেছি, যারা আমাদের পড়িয়েছেন, পরে আমি আরও একাধিক, আমি কোনো কলেজে কিন্তু কখনো পড়াইনি। আমি কিন্তু ওই ভাগলপুর ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তারপরে বর্ধমান ইউনিভার্সিটিতে পড়িয়েছি। তা এখন কলেজের পড়ানো সম্পর্কে যা শুনি, এবং তখনও যা একটু পিএইচডি করার সময় বর্ধমানের উইমেন্স কলেজ সম্পর্কে একটু যা জেনেছিলাম, তাতে আমার মনে হয়েছে আমাদের কলেজের যারা অধ্যাপিকা ছিলেন, অধ্যাপকও ছিলেন কয়েকজন, তারা যেভাবে আমাদের পড়িয়েছেন তার মধ্যে যে দায়িত্ববোধের পরিচয় ছিল, সেইটা আমি এখন আর মানে আছে বলে আমার মনে হয় না। হয়তো কারো কোথাও আছে অবকাশ, তারা হয়তো সেই অবসর পান না। কিন্তু আমি একটা উদাহরণ দেব। আমি ইংরেজিতে ভালো ছিলাম, যদিও বাংলা অনার্স পড়েছি, যেহেতু সেই সময় প্রথম বাংলা অনার্স চালু হলো কলেজে, এবং আর কোনো সাবজেক্টে অনার্স ছিল না। আমার ইংরেজি নেবারই ইচ্ছে ছিল। তো আমি সেখানে আমার যে বাংলা অনার্স ছাড়া ইতিহাস ছিল আমার পাস পেপার, আর ইংরেজি তো পড়তেই হতো। ইতিহাস ছিল, দুটো নিতে হতো, ইতিহাস আর ফিলসফি। তো ফিলসফিতে লিখতে, বাংলা ইতিহাস এবং ফিলসফি এই দুটো বাংলায় লেখা কোনো অসুবিধে ছিল না, কিন্তু আমি ইচ্ছে করেই ইংরেজিতে লিখতাম। ওই পাস পেপারগুলো আমি ইংরেজিতে লিখতাম। তার কারণ হচ্ছে ইংরেজির চর্চাটা তাহলে থাকবে। ওই করে ইংরেজি লেখার একটা ফ্লুয়েন্সি আমার কিন্তু বরাবরই ছিল। তো আমাদের ফিলসফি পড়াতেন শিবরানী মুখার্জি তার নাম। তিনি ক্লাসে যখন ফিলসফি পড়াচ্ছেন, তিনি পড়াতেন যখন টিউটোরিয়াল ক্লাস ছিল ছোট ছোট, বাংলায় বলতেন। সব মেয়েরাই বাংলা পড়ে, বাংলা বই পড়ে এবং বাংলার লেখেও, কিন্তু বলবার পরে উনি একবার করে সমস্ত যেটা বলছেন সেটা ইংরেজিতেও রিপিট করতেন।
তা আমি দু একবার শুনেই বুঝে গেলাম যে উনি আমার জন্য এটা রিপিট করছেন, কারণ আমি একা ইংরেজিতে বলছি, বাকিরা কেউ তো পড়ছে না। তা আমি ওকে বললাম যে, আমি নিজে থেকেই বললাম যে আপনাকে ইংরেজিটা বলতে হবে না, ওটা আমি করে নেবো, এত তো অনেক সময় যাচ্ছে, তো আপনি বাংলাটাই বলুন। তো উনি আমার দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ তুমি বলেছো ঠিক আছে, কিন্তু এটা তো আমার দায়িত্ব, তুমি যখন ইংরেজিতে পড়ো তখন ইংরেজিটাও তোমাকে বলে দেওয়া। এইটা ছিল সেই মানে সেই সময়কার টিচারদের মনোভঙ্গি। আর বাংলা অনার্স যেহেতু আমি প্রি ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করেছিলাম, আমি স্ট্যান্ড করেছিলাম ইউনিভার্সিটিতে, তো ওরা তো আমাকে মানে সবসময়, আমাকে না সকলকেই করতেন, যে কোনো 10 জন আমরা ছিলাম অনার্সের ছাত্রী, খাতা লিখতে দিতেন, লিখতাম, ডেকে ডেকে ভুলগুলো দেখাতেন যে এখানে এটা লিখতে হবে, ওটা ওখানে লিখতে হবে, এটা এখানে লিখতে হবে। এই পড়াটা আমি সমস্ত ছাত্র জীবন কলেজ লাইফে পেয়েছি, এবং আমি ইউনিভার্সিটিতেও এটা চেষ্টা করতাম যে আমার ছাত্রদের দিয়ে লেখাতে, লিখে দেখাও, লিখলে ভুলটা ধরা পড়ে ইত্যাদি। এটা আমি সবসময় পেয়েছি। আর ইংলিশে, এই কথাটা বলি, ইংলিশে ছিলেন মুরলীধর সরকার, MDS, ম্যাকবেথ পড়াতেন। তো ইংরেজি এমনি মানে ওই সব কলেজের মেয়েরা একটু ইংরেজিতে কাঁচা হয়, ইংলিশ তো অনার্স ছিল না। তো উনি যখন পড়াতেন, পড়ানো তো খুব ভালো ছিল, আর পড়াতে পড়াতে উনি শেক্সপিয়ারের আরও নাটকের কথা এটা সেটা বলতেন। ফলে কী হয়েছিল, আমি ওর কাছে ম্যাকবেথ পড়ার পরে আমাদের কলেজ লাইব্রেরিও খুব ভালো ছিল, ওই যে সমস্ত ব্যাপারে একটা মনোযোগ ছিল অঞ্জলিদির এবং সকলেরই। সেই লাইব্রেরিতে থেকে আমি ওই সময় আমার কোনো দরকার নেই, তখন আমি কলেজে পড়ছি, তখন আমি শেক্সপিয়ারের যে বিখ্যাত নাটকগুলো, ট্র্যাজেডি এবং কমেডি, ওই লাইব্রেরিতে বসে বসে আমি পড়ে নিয়েছিলাম সেই সময়। এই যে বাইরের পড়া, কলেজের সিলেবাসের বাইরের পড়া থেকেই একজন ছাত্র ঠিকঠাক তৈরি হয়, এটা কিন্তু তখন থেকে আমি বুঝে গিয়েছিলাম যে সিলেবাসের পড়া তো আছেই, কিন্তু তার সঙ্গে বাইরের জিনিস না পড়লে, এই যে গীতগোবিন্দ, যখন বৈষ্ণব পদাবলী পড়তাম তখন গীতগোবিন্দ সংস্কৃত, আমি কিন্তু কলেজ লাইব্রেরি থেকে গীতগোবিন্দ কতবার যে পড়েছি, এত সুন্দর ভাষা লাগতো আমার। এই জিনিসটা আমি যে বিভিন্ন রকমের বই নিচ্ছি ওখান থেকে, কলেজে যিনি লাইব্রেরিয়ান ছিলেন তিনি খেয়াল রাখতেন, এবং তিনি কোনো বই এলে মনে রাখতেন যে আচ্ছা সুমিতা আসলে ওকে এই বইটা বলবো। এই যে সার্বিক একটা মনোযোগ, একটি ছাত্র বা ছাত্রী কীভাবে তৈরি হয়ে উঠবে, এই পরিবেশ এখন তো আর নেই, প্রায় কোথাওই নেই। কিন্তু আমরা তখন মানে বর্ধমান ইউনিভার্সিটির থেকে কলেজে অনেক বেশি পেয়েছিলাম। ইউনিভার্সিটিতেও পেয়েছি, ইউনিভার্সিটিতে খারাপ, কিন্তু ওই রকমভাবে মানে কী বলবো, ইন্ডিভিজুয়াল যে একটা মনোযোগ দেওয়া, এটা তো সম্ভব হয় না বিশ্ববিদ্যালয়, কিন্তু কলেজে এটা আমরা প্রচুর পেয়েছি। এইরকম কলেজ খুব কম হয় বলে আমার ধারণা। আর একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, যেহেতু আপনি বলছিলেন NCC, NSS এগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে, এবং একটা ঘটনার কথা আমরা শুনেছি, সেটা হচ্ছে ওই ভারত চীন যুদ্ধের সময় অঞ্জলিদির যাতে কাঁচ কলেজের ভেঙে না যায়, ছাত্রীদের প্রস্তুতি সেগুলোকে খবরের কাগজ দিয়ে আটকে দেওয়া, যাতে কাঁচ কারোর গায়ে না পড়ে যদি বোম পড়ে। NCC, NSS ক্যাডেটদের সম্পর্কে যদি আপনি ওই সময়টা যদি একটু বলেন। সেই সময় NCC শুরু হলো, আমাদের সময় থেকেই শুরু হলো, আমি তখন বোধহয় সেকেন্ড ইয়ারে পড়ছি। তখন কলেজে NCC যখন চালু হলো, তখন একটা প্রথম অঞ্জলি দিয়ে একটা মেয়েদের ডেকে একটা সভা করলেন এবং বললেন যে আমি চাই, এটা কিন্তু যার ইচ্ছে সে নেবে, এটা কিন্তু সকলকেই নিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি ছিল না। তো উনি বলে আমি চাই তোমরা সকলেই নাও, তাতে তোমাদের একটু বাইরের জীবনে তোমরা তো যেতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। আর আমরা হস্টেলে ছিলাম, এটা বিশেষ করে বললেন, হস্টেলের মেয়েরা তো বেশি বাইরে যেতে পারে না, কাজেই তোমরা নিলে ভালো হয়। তারপরে আমরা সকলেই নেয়নি, সবাই নেয় না, তা আমি তো নিয়েছিলাম। তারপরে এটা মনে পড়ছে, এটা বলছি, আমাকে উনি আলাদা করে একদিন ডেকেছিলেন, ডেকে বলেছিলেন তুমি NCC নিচ্ছ? আরে হ্যাঁ। তখন বলে হ্যাঁ ঠিক আছে, আমি চাইছিলাম তুমি নাও, বলে যে কথাটা বলছিলেন সেটা আমি তখন মানে কী বলবো, অহংকার শোনাতে পারে, কিন্তু তিনি আমাকে বললেন তুমি তো পড়াশোনায় ভালো, তুমি যদি নাও তাহলে অন্য মেয়েরা বা তাদের গার্জেনরা বুঝতে পারবে যে পড়াশোনার সঙ্গে এটার কোনো বিরোধ নেই, কাজে তুমি নিলে তাদেরও একটা উৎসাহ হবে। এই রকমের ভাবনা কিন্তু তার ছিল। তারপরে আমাকে ওরা বিশেষ মনোযোগ দিয়ে সকলকেই পড়াতেন, তা আমি এটা নিতে পারতাম বেশি। আমি তো বিয়েতে এমএতে সবেতেই ফার্স্ট হয়েছি, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, তখন তো ফার্স্ট ক্লাস অত পেতো না, বিয়েতে পেতোই না, কিন্তু ফার্স্ট হয়েছি সঙ্গে সঙ্গে, এই আর কি। কাজে এটা ওদের পড়ানোর যে যে শেখানোটা, এবং এই খাতা দেখে দেখে বানান ঠিক করে দেওয়া, এখন তো সেরকম করেন না কেউ, পাড়ায় কেউই করেন না, এই আর কি।
আর আগামী দিনে আসানসোল গার্লস কলেজকে ধরুন এই যে শিক্ষার বিবর্তনটাকে আপনি একজন অধ্যাপিকা হিসেবে শিক্ষাবিদ হিসেবে দেখছেন দীর্ঘ সময় ধরে 60-এর দশক থেকে, যবে থেকে আপনি উচ্চশিক্ষার অঙ্গনে এসেছেন তবে থেকেই পরিবর্তনটাকে একেবারে কাছ থেকে দেখছেন। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যারা শিক্ষকতায় আসছেন বা ছাত্রছাত্রীরা পড়াশোনার জগতে উচ্চশিক্ষার অঙ্গনে আসছেন এবং শিক্ষার যে এডুকেশন পলিসির যে পরিবর্তন হচ্ছে, আমরা কি করতে পারি আগামী দিনে একজন অভিভাবক হিসেবে, আসানসোল গার্লস কলেজের একজন স্টেক হোল্ডার হিসেবে আপনার কি মনে হয়? আসানসোল গার্লস কলেজ কিভাবে চলছে আমি তো এখন জানি না। আমি ধরে নিচ্ছি অনেক জায়গা থেকেই ভালোভাবে চলছে, কিন্তু অল ওভার পশ্চিমবঙ্গ কিংবা সারা ভারতেও ধরা যাক যে সাধারণ যে জেনারেল লাইনে যে কলেজ এডুকেশন, সেই কলেজ এডুকেশন যে খুব উচ্চমানের জায়গায় আছে আমার তা মনে হয় না। তার বহুবিধ কারণ আছে। একটা কারণ হচ্ছে এটা বেকার সমস্যা। জেনারেল লাইনে পড়ে কিন্তু চাকরি হবে কি না, চাকরি পাবে কি না, এইটা ছাত্রদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে এখন নিশ্চিত নেই। আমরা কিন্তু জানতাম যে আমরা চাকরি পাবোই, আমাদের কিন্তু কোনো চাকরি পাবোই, আমরা একটা কোনো স্কুলে কোথাও চাকরি পেয়েই যাবো, এটা আমাদের মনের মধ্যে ছিল। কিন্তু এখন আর সেই নিশ্চয়তা নেই। এই জন্য ভালো ছেলেমেয়েরা তারা জেনারেল লাইনে আসতে চাইছে না। তার ফলে এখন সবাই জানে কলেজগুলোতে ছাত্র ভর্তি হচ্ছে না। কেন হচ্ছে না? আসতে চাইছে না জন্য তারা চেষ্টা করছে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যদি না হয় অন্য কোনো রকম একেবারে ইঞ্জিনিয়ারিং ডাক্তারির যে বড় ডিগ্রির জন্য না হলেও ছোটোখাটো যে কোনো একটা লাইনে, ওই জন্য ভোকেশনাল ট্রেনিং এটা সেটা সব রকম এতে তারা চেষ্টা করছে বলে এই জন্য সার্বিকভাবে যদি ভালো ছাত্র না থাকে তাহলে সেখান থেকে পাশ করে ভালো অধ্যাপকও হবে না। কাজে একটা সার্বিক অবনমন ঘটেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো কোনো কলেজ একটু ব্যতিক্রম হয়তো আছে কেন আছে, আমি যদি বলি যে প্রেসিডেন্সি কলেজ লেভেলটা যদি ধরা যায়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নয়, তারা বেছে বেছে ছাত্র ভর্তি করে এবং বেছে বেছে মানে মার্কস অনুযায়ী তো করেই। আর তারপরে একটা অনেক, যেমন যাদবপুরে আলাদা একটা ওদের টেস্ট নেয়, এইভাবে ওরা ভর্তি করে। তাতে একটু তাদের কোথাও একটু বেটার, এইটুকু বলা যেতে পারে। কিন্তু সামগ্রিকভাবে তো আগের থেকে একটা সাধারণ কলেজেও যেভাবে পড়ানো হতো, এখন কিন্তু মানে যাদবপুর বা প্রেসিডেন্সি সেখানেও সেভাবে যে পড়ানো হয় বা ছাত্রছাত্রী সেভাবে জিনিসটা শেখে, আমার তো সেরকম মনে হয় না। আর কি করে হতে পারে বলা খুব মুশকিল। এটা আমি বললে তো সেসব কথা তোমরা শোনাতে পারবে কি না তাও আমি জানি না। সেটা হচ্ছে যে কি বলবো, দেশে যদি প্রতারকের সংখ্যা এত বৃদ্ধি না পেত, যদি রাজনীতি খালি নিজের স্বার্থ না দেখে দেশের স্বার্থ একটু দেখতো, তাহলে উন্নতি হবে, নাহলে হবে না। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম সুমিতা চক্রবর্তী মহাশয়াকে। তার দীর্ঘ জীবন শিক্ষাবিদ হিসেবে, একেবারে ছাত্রী হিসেবে তার উচ্চশিক্ষার অঙ্গনে প্রবেশ আসানসোল গার্লস কলেজের ওই মোরাম বেছানো রাস্তায়, সেখান থেকে তার পথ শুরু হয় অধ্যাপিকা হিসেবে ভাগলপুর বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়। এখন তিনি অবসর জীবনযাপনের মধ্যে আছেন, কিন্তু নিরন্তর চর্চার মধ্যে আছেন। শিক্ষা এবং শিক্ষার অঙ্গনে তার দ্যুতি ছড়িয়ে পড়ছে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, তাকেও ছাপিয়েও সারা পৃথিবীর অঙ্গনে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে আসানসোল গার্লস কলেজ তার প্রাথমিক যে মনন এবং গঠনে একটা বিশেষ ভূমিকা রেখেছিল। অসংখ্য ধন্যবাদ আরও একবার আপনাকে।